এটার প্রধান কারণ হচ্ছে ইউনূস সাহেব। ইউনূস সাহেব যদি আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন তাহলে জাতীয় পার্টিকে না কেন? এই মায়া পড়ে যায়, তার একদম পেট পেড়ে যায় অবস্থা। ইউনূস সাহেবের কেন? হাসিনার কাছ থেকে এরা যদি রেন্টাল বিদ্যুতের প্ল্যান্ট বাগায় নিয়ে আসতে পারে, এগুলো দেখেন না, এগুলো খোঁজ করতে পারে না তারা? এই দুর্নীতি তারা দেখতে পারে না? এখন কি হয়েছে? সেই রেন্টাল বিদ্যুতের প্রকল্প কি বন্ধ হয়েছে? আমরা জানি না এখন পর্যন্ত। ইউনূস সাহেবের এগুলা ব্যাখ্যা দেওয়ার দায়িত্ব মনে করেন না। তাহলে বড় চোরটা কে? কাদের? না ইউনূস সাহেব। আনিসুল ইসলাম মাহমুদের রেন্টাল বিদ্যুৎ প্রকল্প আছে না, ওটা কি বন্ধ হয়ে গেছে? এইবার বুঝতে পারতেছেন ইউনূস সাহেব কি চালাইতেছে? এটা তার ইমেজ। যারা ইউনূস সাহেবের পক্ষে এত ডাকডোল পিটাইতেছে তারা কি জবাব দিবেন? তাহলে জাতীয় পার্টিকে ইলেকশন করতে দেওয়ার পক্ষে যে ইউনূস সাহেব, বা হ্যাঁ পক্ষেই বলবো আমি, কারণ উনি জাতীয় পার্টি কোনো দোষ দেখতে পাচ্ছেন না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, জাতীয় পার্টি করতে হবে না। কেন করতে হবে তাও উনি বলবেন না পাবলিকলি। আজীবন উনি ক্ষমতা আসার পর থেকে পাশ কাটায় গেছেন, বাধ্য হয়ে ঠেসে দাঁড়া হয়েছে যখন দেওয়ালের মধ্যে, তখন উনি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে। ফলে উনি জাতীয় পার্টিটা কেন নিষিদ্ধ করবেন? আর ইদানিং তো আমি বলছি, ওনার যতই অবস্থা খারাপ হবে এখন, উনি তত বেশি করে ওই মোদির গলায় গিয়ে ঝুলে পড়বেন। এটাও তো একটা বড় কারণ। এই জন্য বলছি পুরো বাংলাদেশটা একটা হতাশায় ভরে গেছে। এবং হতাশা বুঝতে পারে হতাশা থেকে কি আসে, একটা চরম বিশৃঙ্খলা আসবে, রেডি থাকেন। এই বিশৃঙ্খলা আমাদের কোথায় নিয়ে যাবে, ইউনূস সাহেবকে কোথায় নিয়ে যায়, সেটার জন্য উনি খেয়াল রাখেন। আমি বারবার বলতেছি, এই বিশৃঙ্খলা থেকে উনার শেষ পর্যন্ত পরিণত হবে জেলখানায় থাকা। এই সম্ভাবনাও যেন উনি খেয়াল রাখেন। বাংলাদেশের টিভি গুলার মধ্যে এমনি তো বেশিরভাগ টিভি হলো আওয়ামী লীগের আমলের চোরদের টিভি, একদম চোর, খাস বাংলায় বললে চোরদের টিভি এগুলো। এখনো যারা যারা অন্য ব্যবসা থেকে টাকা, চুরির টাকা কামাইয়ে সেই টাকা টিভিতে ডালে, বা টিভি নিজেই, টিভি কোনোটা নিজের পয়সা জোগাড় করতে পারে না এমন টিভি না, পত্রিকাগুলো বটে। যাই হোক, এই ধরনের টিভি হলো চ্যানেল 20, সম্ভবত হামিদের টিভি, গোপালগঞ্জি। চান্সের তাকে হাইপ তোলার, প্রত্যেকটা নিউজ হাইপ তোলা। হাইপ তোলা মানে বুঝতে পারছেন যে আপনার ভিউ কামাই না মিডিয়া আর কি। তো তারা ফাঁক দিয়ে এটা খ্যাপ মারি দিচ্ছে। কোন কোন আওয়ামী লবি দিয়ে ওখানে ঢুকছে হলো জিএম কাদের, এই বুক ফুলায় বেড়ানো প্রকাশ্য দালালটা, যে দালালটা গত 15 বছর ধরে প্রত্যেকটা ইলেকশনের আগে বুক ফুলায় ইন্ডিয়া গেছে এবং বলছে ইন্ডিয়ার সাথে আলাপ হয়েছে। কি আলাপ হয়েছে এটা বলবো না, চিন্তা করুন অধ্যত্বটা কোথায়। ইন্ডিয়ার কাছ থেকে নির্দেশনা, কাজ কি করতে হবে এটা নিয়ে আসছে, কারণ ওই তো হাসিনা ক্ষমতায় আসবে আর ওভাবে বিরোধিতা। এই ছিল সেট আপ। এই সেট আপ ধরে 15-17 বছর ধরে বাংলাদেশ চলছে। চারবার এই ধরনের তামসা, ইলেকশনের নামে এরকম তামসা ঘটছে। যে কুতুব, সেই হলো এই জিএম কাদের। তার একটা ছোট্ট সাক্ষাৎকার, সকল সাক্ষাৎকার ছাপা হয়েছে। তিনি দাবি করছেন আওয়ামী লীগ যদি নির্বাচনে না আসে তাহলে নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না। নির্বাচন গ্রহণযোগ্যতা হবে, উল্টা করে বলতেছেন নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে যদি আওয়ামী লীগকে ইলেকশনে আনা যায়। এটা হলো হেডলাইন আবার ওই খবরটার সাথে। এটাও বলতেছেন, পরে কথাটা আগের কথার সাথে মিলল না। এবারের ইলেকশনে জাতীয় পার্টি আওয়ামী লীগের ভোটগুলোই পাবে। মানে এটা কি হলো? আগের কথার সাথে মিলল। তার মানে উনি ধরে নিয়ে কথাটা বলতেছেন যে আওয়ামী লীগ ইলেকশনে আসতেছে না। আওয়ামী লীগ ইলেকশনে না আসলেই তো আওয়ামী লীগের ভোটগুলো তারা পাইব নাকি? এনিওয়ে, এই ধরনের সব রীতিতে কথাটা বলছে এই কারণে যে এনারা পুরোটাই একটা সেটেলড, তারা আঁতাত বেঁধে তারা বাংলাদেশে আসছে এবং তাদেরকে প্রোটেক্ট করতেছে বিএনপি। এর আগে যখন নূরদের আক্রমণে তাদের পার্টি অফিস আক্রান্ত হয়েছিল, তখন এই জিএম কাদের বা তাদের দলের লোকেরা বলেছিল যে তাদেরকে এখন রক্ষা করার দায়িত্ব বিএনপি। একদিন পরে একেবারে পুরা কাঁধ ঝাঁকিয়ে এসে দুলাবালি ফেলে দিয়েছিল রিজভি। না না না, এটা আমাদের দায়িত্ব না। আর আপনারা গতকালকে দেখছেন মির্জা আলমগীর কি কেলেঙ্কারিতে পড়ছেন। উনি শুধু জাতীয় পার্টিকে না, খোদ আওয়ামী লীগকেও ইলেকশনে চান, এই কথা বুঝ। ফলে আজকে জিএম কাদের গলার জোর আরো বেশি হয়েছে। তামসাটা হচ্ছে
বাংলাদেশের ইলেকশন গ্রহণযোগ্য হবে কিনা এটা নিয়ে বলবার উনি কে আসলে? চারবার গত ইলেকশনের বাংলাদেশের ইলেকশন কি গ্রহণযোগ্য হয়েছিল? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, এই গ্রহণযোগ্যতা হবে কি হবে না এই নিয়ে কি তিনি কোনো কথা বলেছিলেন? কাউকে জিজ্ঞেস করেছিলেন গ্রহণযোগ্যতা হবে কিনা? এখন কেন গ্রহণযোগ্যতার প্রশ্ন তার মাথায় আসতেছে? তাহলে এখন গ্রহণযোগ্যতার প্রশ্ন তোলার তার এখতিয়ার কি? চারবার ইলেকশনের নামে যে নাটক করেছেন তারা, প্রথমবার 300 জনের মধ্যে 154টা আসনে বিনা ভোটে নির্বাচিত ঘোষণা করে দিচ্ছে ইলেকশনের আগেই। তামসা শেষ হয়নি তা তো। মন্ত্রী থাকা অবস্থায়, সরকারের মন্ত্রী মানে তো সরকারেরই মন্ত্রী থাকা অবস্থায় তারা আবার একই সাথে বিরোধী দলের নেতা হয়েছিলেন। এগুলো চলে আসতেছে। আমরা এই সুজাতা সিং এর কাহিনী আর বারে বারে বলতে চাই না। এইভাবে চলে আসছে বারবার এই সবগুলো ইলেকশন। প্রত্যেকটা ইলেকশনের আগে ইন্ডিয়া থেকে ঘুরে এসে বলছে সব ইন্ডিয়ার মন্ত্রী মিনিস্টার সবার সাথে কথা হয়েছে, কিন্তু কি কথা হয়েছে বলবো না। এবং ওই ইলেকশন নিয়ে এভাবেই করছেন এবং ওনার ধারণা সেই ইলেকশন গুলো গ্রহণযোগ্য হয়েছে। এই লোক এখন এসে বলতেছে আওয়ামী লীগকে না আনলে ইলেকশন গ্রহণযোগ্য হবে না। বুঝেন এবার? হাসিনার আমলের যে ইলেকশনের ভোট ছিলেন, এই ইলেকশনের গ্রহণযোগ্যতা কি ছিল? উনি গ্রহণযোগ্য ছিলেন নাকি ইলেকশন গুলা গ্রহণযোগ্য ছিল? দিনের ভোট রাতে ভরে রাখছেন বাক্সের মধ্যে, ব্যানারের মধ্যে লিখে রাখছেন উনি আওয়ামী লীগের ক্যান্ডিডেট। জাতীয় পার্টির ব্যানারে লিখে রাখতেছে তারা আওয়ামী লীগের নির্বাচিত ক্যান্ডিডেট। তিনি এখন বলতেছেন এসব কথা। নৌকার ভোট নাঙ্গলে পড়বে বলে তিনি আত্মবিশ্বাসী। মানে এগুলো কি বলবো? এগুলো কি নাল চক্ষু লজ্জা আছে নাকি? রাস্তা দিয়ে যখন হাঁটেন তখন গায়ে কোনো কাপড় থাকে তাদের? তারা এতই নিরজ্জ যে বীর দর্পে এই মিথ্যা কথাগুলো বলে যান। তারা কেন চলতে পারেন? তারা